প্রিয় দর্শক, প্রচণ্ড গরমে আমরা সবাই কিন্তু নাজেহাল প্রায়, কারণ বাংলাদেশে চলছে এখন গ্রীষ্মকাল। এ সময় এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গরমে যে যে জায়গায় আছি না কেন, যে প্রফেশনেই আছি না কেন, সবার জীবনই দুর্বিষহ। আমাদের জানতে হবে আসলে তাপ রিলেটেড আমাদের শরীরে যে অসুস্থতাগুলো এবং সেই সাথে কি কি করণীয়। আর তাই আমি ডক্টর শ্রাবণী তৌহিদা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আমার সাথে রয়েছেন একজন অবশ্যই ডক্টর, তিনি হচ্ছেন ডক্টর নাসরিন আক্তার শিমু, ইনডোর মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ, মেডিসিন ডিপার্টমেন্ট। হ্যালো, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, তবে প্রচণ্ড গরমে আমাদের সবার জীবনই কিন্তু অনেক বেশি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে এখন। স্পেশালি আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে কাজ করি তখন তো প্রচণ্ড গরম থাকে ইনডোরে, এবং আমরা কিছুই করণীয় না, আমরা ওই সময় পেশেন্টের হেলথটা সবার আগে আমরা দেখি। তো আমি জানতে চাচ্ছি যে তাপ রিলেটেড এই সময়ে যে স্বাস্থ্য সমস্যাগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বা যে রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি আসছে, সেগুলো কি কি? দেখা যাচ্ছে কি, আমরা যে রোগীগুলো পাচ্ছি ম্যাক্সিমাম হলো রোদের মধ্যে কাজ করে, দিন মজুর এরকম। তো ওনারা আসছেন, দেখা যাচ্ছে পা ফুলা নিয়ে, হাত পা ফুলা এইসব নিয়ে আসছেন, যে হঠাৎ হাত পা ফুলা কেন বুঝতে পারছেন না। আমরা সব রিপোর্ট করি, সব রিপোর্ট নর্মাল। তখন বুঝতে পারি যে এটা আসলে হিট ইডিমা বলা হয়, যে অনেক গরমের কারণে শরীরের মধ্যে পানিটা ছেড়ে দেয়, তখন হলো হাত পাগুলো ফুলে যায়। তো আসলে ওটার তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না। শরীরে যে পানিটা বের হয়ে গেছে আমরা সেটার জন্য নর্মাল, যেহেতু হসপিটাল আসে, আমরা নর্মাল স্যালাইন বা যেভাবে ম্যানেজ করা যায়, কিন্তু বাসায়ও এটা চাইলে ম্যানেজ করা যায়। সেক্ষেত্রে হলো বেশি বেশি পানি খেতে হবে, এটাই। এছাড়া আরেক ধরনের আমরা রুগী পাই, সেইটা হলো আপনার প্রচণ্ড মাংসপেশি খিঁচুনি নিয়ে আসে এবং প্রচণ্ড পেইনফুল, অনেক হিট ক্র্যাম্পস বলে এটাকে। হিট ক্র্যাম্পসটা আসলে কি অনেক বেশি ব্যথা করে। এটাও হয় আসলে কি পানির সাথে সাথে শরীর থেকে সোডিয়ামটাও বের হয়ে যায়, যার কারণে হিট ক্র্যাম্পটা ফিল করে। ওরা তো আসলে বুঝতে পারে না, তখনও আমরা এটার ট্রিটমেন্টও হলো আসলে বেশি বেশি পানি খাওয়া, রোদকে অ্যাভয়েড করা, বা যেটুকু সম্ভব বাইরে বের হলে একটু ছাতা নিয়ে বের হওয়া। হ্যাঁ, তো এই ধরনের একটা রোগী পাই। আরটা সে হলো একেবারে অজ্ঞান হয়ে যাওয়া, যে রাস্তায় কাজ করছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এটাকে আমরা হিট সিনকোপ বলি। এই ধরনের পেশেন্টরা হয়তো বা পড়ে গিয়ে একটু উল্টাপাল্টা কথা বলছে, অসংলগ্ন কথা বলছে, অথবা জ্ঞান হারিয়ে ফেলছে। হ্যাঁ, আরেকটা সে হলো হিট এক্সজশন। এটা হয় আসলে খুব বুক ধরফর নিয়ে বমি ভাব বা বমি করে ফেলে, এই ধরনের। এটা কিন্তু জ্ঞান হারায় না। হ্যাঁ, এটাকে হিট এক্সজশন। তারপর অনেক বেশি খারাপ কন্ডিশন, মানে একদম টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠলে, বা পেশেন্টের টেম্পারেচার আমরা যদি পাই 103-এর উপর, 103-4-এর উপর, তখন এটাকে আমরা আসলে হিট স্ট্রোক বলি। এই ক্ষেত্রে দেখা যায় কি, পেশেন্ট আসলে ঘামে না, অনেক বেশি হাই টেম্পারেচার থাকে, কিন্তু তার যে হিট রেগুলেশন যে ব্যাপারটা থাকে সেটা নষ্ট। হ্যাঁ, যেটা আমাদের ব্রেন কাজ, সেই মেকানিজমটা আসলে যখন ডিস্টার্ব, মানে হার্মফুল হয়, মানে তখন সে এটা মেনটেন করতে পারে না। তার ঘামা উচিত, কিন্তু ব্রেন বুঝতে পারে না যে তার তো স্ট্রোক করে গেছে, সে বুঝতে পারে না, তখন সে ঘামে না আসলে। হ্যাঁ, তো এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। আর ঘামাটা যদি আমরা বলি যে বডির একটা মেকানিজম, যেটা আসলে হিটটাকে বের করে দেওয়ার যে সিস্টেমটা। হ্যাঁ, কিন্তু এখানে বডি হিট হচ্ছে, কিন্তু সে ঘাম বের হচ্ছে না। এটা সবচেয়ে আসলে খারাপ, কারণ এটা দেখা যায় শুধু হিট স্ট্রোক না। হিট স্ট্রোক মানে হলো এটা ব্রেনে, আসলে ব্রেনের জন্য ক্ষতি। এটা দেখা যায় কি আমার হার্টের জন্য হার্ট ফেলিওর হচ্ছে, তারপর এটা আমার লিভার ফেলিওর করছে, কিডনি থেকে রেনাল ফেলিওর করছে। তো এটার আসলে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার আসলে তৈরি করে আর কি। এটা সবচেয়ে বেশি আমরা ভয় পাই আর কি। এক্স্যাক্টলি। তবে আমরা হিট রিলেটেড যে ইলনেসগুলো নিয়ে কথা বললাম, যেগুলো কমনলি পাচ্ছি, একটু জানতে চাচ্ছি যে টেম্পারেচার অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের কততে গেলে তখন এই হিট রিলেটেড ইলনেসগুলো দেখা যায়? 35-এর উপরে গেলেই আমাদের আসলে সাবধান হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন না হলে, জরুরি কোনো কাজ না থাকলে বের না হওয়াই ভালো। বাসায়ও শুধু আমার মনে হয় মানে ফ্যান থাকলেও একটু বারবার কয়েকবার গোসল করলে শরীরের বডি টেম্পারেচারটা একটু মেনটেন হয়। হ্যাঁ, সবার বাসায় তো আর এসি থাকে না, তো যে কারণে হলো ওনারা 4-5 বার দিনে 4-5 বার শাওয়ার নিতে পারে, তাহলে বডির টেম্পারেচারটা একটু মেনটেন হবে। আর একটা কাজ, যে ভুলটা সাধারণত সবাই করে,
বাইরে বের হলো অনেক গরম, বাসায় এসে গটগট করে ঠান্ডা পানি খেয়ে ফেললো। হ্যাঁ, বাইরে গরম ভেতরে ঠান্ডা, এই যে একটা ইমব্যালেন্স তৈরি হয়, এটা কিন্তু সোর থ্রোট, তারপর ঠান্ডা, নিউমোনিয়া নিয়েও পেশেন্ট আসে আমাদের কাছে। হ্যাঁ, এটা একটু অ্যাভয়েড করতে হবে, সবসময় নর্মাল পানিটা খেতে হবে। এক্স্যাক্টলি, আপনি কিন্তু এক প্রশ্নের মধ্যে কি কি করণীয় সেটাও বলে দিয়েছেন যে এরকম এনভায়রনমেন্টে আমাদের কি কি করতে হবে। স্পেশালি আমি জানতে চাইবো যে যাদেরকে অ্যাকচুয়ালি বাইরে যেতেই হবে, যাদের কাজটা হচ্ছে সবসময় বাইরেই করতে হয়, আপনি ডেলিভারের কথা বললেন, রিক্সা পুলারের কথা বলতে পারি, ট্রাক ড্রাইভার, যারা এরকম রয়েছে, ইভেন দো স্কুল গোয়িং যে চিলড্রেন আছে তাদেরকেও কিন্তু অনেকটা সময় হিটে থাকতে হয়। সো স্পেশালি আসলে কিডসদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যখন বের হবে একটু ছাতা নিয়ে বের হবে, চেষ্টা করবে হলো ঢিলা ঢালা একটু সুতি এসব পোশাক পরার জন্য। আর যেন হাইড্রেশনটা মেনটেন হয় তার জন্য হলো বেশি বেশি পানি খাবে, পানি, ডাবের পানি এগুলো খেতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখতে পারে, সেটা হলো তাদের প্রস্রাবের রঙটা। হ্যাঁ, প্রস্রাবের রঙটা যদি হলুদ মনে হয় বা একটু ব্রাউন কালার হয়ে যায়, তাহলে যেন একটু পানি খায়। হ্যাঁ, অনেক সময় এসব ট্রিটমেন্ট আসলে নিজেই করা যায় যদি বেশি বেশি পানি খায়। ওট স্যালাইন খেতে পারে, কারণ আমাদের ঘামের সাথে লবণও বের হয়ে যায়, তো ওট স্যালাইন খেতে পারে, ডাবের পানি খেতে পারে। এগুলো যদি একটু মেনটেন করে হাইড্রেশনটা, তাহলে অনেকখানি অ্যাভয়েড করা যায় আর কি। রাইট, আসলে বাচ্চারা তো ওট স্যালাইন বা দেখা যায় ডাবের পানি এসব খেতে পছন্দ করে না, তো বাচ্চাদের জন্য হচ্ছে জুসটা মনে হয় প্রপারলি, জুসটা হলে সেটা অবশ্যই ফ্রুট জুস। আমি বলবো না হলো যে বাজারে যে বাজারজাত যে পণ্য আর্টিফিশিয়াল যে এগুলো আমি খেতে এনকারেজ করব না। আমি বলবো যদি বাসায় বানানো ফ্রুটসের জুস হয়, যে লাইক অ্যাপল জুস বা অরেঞ্জ জুস, এগুলো করে দিতে পারে। ডেলিভারার বা যারা হচ্ছে অনেক বেশি কায়িক পরিশ্রম করে, রিক্সা পুলার, তাদের তো আসলে কি করণীয়? তাদের তো করতেই হবে এই কাজগুলো, করতে হবে। ওনারা ওট স্যালাইন খাবেন, এছাড়া তো ডাবের পানির ডাবেরও অনেক দাম আসলে। হ্যাঁ, তো ওনাদের পক্ষে এটাও সম্ভব না। আমি সাজেস্ট করবো ওট স্যালাইন খুব একটা দাম না, 500 ml পানির মধ্যে এক প্যাকেট, মানে আবার যেন কম না হয় এটা খেয়াল রাখতে, কম বা বেশি, এই বেশি পানিতে গুলালেও সমস্যা, কম পানিতে গুলালেও সমস্যা। তো পরিমাণ মতো 500 ml পানিতে এক প্যাকেট ওট স্যালাইন মিশিয়ে তারপর খাবে। প্রচন্ড গরমে যখন মানুষ অনেক ঘামতে থাকে, শরীরে যে লবণ বের হয়ে যাচ্ছে, এটাও মনে হয় মানুষকে জানানো খুব প্রয়োজন, কারণ লবণ বের হয়ে গেলে সেটা কিন্তু হিট স্ট্রোক না, আরো অনেক কিছুই হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই না? সেটাই। হ্যাঁ, এই যে লবণ বের হয়ে গেলে এটাই তো, মানে এই যে পেইনফুল যে মাসেল ক্রাম্পটা হচ্ছে, এটা হলো মাংসপেশিতে এক ধরনের খিঁচুনি হওয়া। হ্যাঁ, এটা কিন্তু আসলে লবণ বের হওয়ার কারণেই হচ্ছে। হ্যাঁ, এই জন্য ওট স্যালাইনটা খেতে হবে আসলে পানির পাশাপাশি। হিট রিলেটেড যে ইলনেসগুলো নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস আপনি বলছিলেন যে হিট স্ট্রোক। এটা যদি হয় তখন আসলে মানুষ কি করতে পারে? ইমিডিয়েটলি যেটা করতে পারে, তাকে ছায়াতে নিয়ে যেতে পারে। দেন হলো তার জামা কাপড়গুলো একটু খুলে দিয়ে যেতে পারে। তাকে পানি থাকলে হাতে ওনাকে পুরোটা পানি দিয়ে শরীরটা ভিজিয়ে দেওয়া। সবচেয়ে উচিত হলো রেপিডলি, খুব তাড়াতাড়ি যেন টেম্পারেচারটা কমে, তার জন্য বগলের নিচে, ঘাড়ের নিচে বরফ দিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে খুব তাড়াতাড়ি যদি আমি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি, তাহলে ওনাকে বাঁচানো সম্ভব। এই অবস্থায় ওনাকে হসপিটাল নিয়ে আসা, মানে প্রাইমারি এই ম্যানেজমেন্টটা করে তারপর হসপিটালে আনলে পেশেন্টকে বাঁচানো আসলে সহজ হয় আর কি। আসলে আমাদের আর কি কি করতে হবে, আর আমরা ডিজিজ নিয়েও অনেক কথা বলবো, কিন্তু একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছিলেন বিজয় টেলিভিশনের স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা আছি বিজয় টেলিভিশনের স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আমার সাথে যিনি ছিলেন তিনি রয়েছেন, আমার সাথে রয়েছেন ডক্টর নাসরিন আক্তার শিমু, এবং অবশ্যই আমরা কথা বলছিলাম হিট রিলেটেড ইলনেস নিয়ে। একটু জানতে চাই যে হিট রিলেটেড ইলনেসের আগে আসলে হিট আমাদের বডিতে যে মেকানিজমটা মেনটেন করে চলে অল দ্য টাইম, সেটা সম্পর্কে একটু জানি। আসলে হিট মেকানিজমটা আসলে তৈরি হয় হাইপোথ্যালামাস থেকে। সেটা হলো হিট রেগুলেটরি সেন্টার। সে আমাদেরকে সিগন্যাল দেয় আমার গরম লাগছে। নর্মাল মানুষ আমরা সহজে বুঝতে পারি, কিন্তু যাদের হলো আমরা বয়স্ক মানুষদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে যাদের অন্য সমস্যা আছে, ওনাদেরকে নিয়ে আমরা ভয়টা পাই হলো ওনারা বুঝতে পারে না এটা। আর যখন আমাদের হিট হয়, অনেকে দেখা যায় হিটের র্যাশ হয়, এটা ওনাদেরও হয়, বাচ্চাদের হয় বেশি, বয়স্কদের হয়। তখন ওনারা সাবধান হতে হবে যে আমার হিট থেকে হয়তো বা র্যাশটা হচ্ছে, গরম লাগছে, আমি একটু সতর্ক থাকি। হ্যাঁ, এটাই একটু মেনটেন করতে হবে। আর ওনারা যদি বের হয়, বাসার বাইরে যেতেই হয়, অবশ্যই ছাতা নিয়ে যাবেন। ওনাদের জন্য আমি বলবো ওনার আশেপাশে যারা আছেন টেক কেয়ার করেন, ওনাদেরকে একটু টেক কেয়ারটা আর একটু বাড়িয়ে দিতে।
এটা তো অবশ্যই এক্সট্রিম এজের যারা, তাদের ব্যাপারে সবাইকে অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত। এছাড়াও যাদের অন্য কোমরবিডিটি আছে, লাইক ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা হার্ট ডিজিজ, তাদের ক্ষেত্রে এই সময়টায় কি করণীয়? যেমন হাইপারটেনশন যাদের আছে তারা দেখা যায় কি ডায়াবেটিস টাইপের ওষুধ খায়, এগুলো একটু সাবধানতা, কারণ ডায়াবেটিস করে কি মানে বেশি করে পানি বের করে দেয় বা ফুসিড এই নামে পাওয়া যায়, এগুলো শরীর থেকে অনেক পানি বের করে দেয়। তো যার কারণে পেশেন্ট যতটা আসলে আমাদের নর্মাল মানুষের খারাপ লাগে, তা সেখানে তার শরীর থেকে আরও বেশি পানি বের হচ্ছে। এটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওনাকে, এটা একটু দেখতে হবে যে ওনার আদার্স যদি কোনো সিমটম দেখা যায় যে শরীরে একটু গরম থেকে র্যাশ উঠছে বা বুক ধরফর করছে, ওনার একটু প্রেশারটা মাপবে, যদি লো মনে হয় তখন ডায়াবেটিসটা বন্ধ করে দেবে। এইসব একটু খেয়াল রাখতে হবে। যারা আসলে কোমরবিডিটি আদার্স ডিজিজ আছে এদের এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। আমি যদি একটু জানতে চাই যে হিট রিলেটেড ইলনেসের ফার্স্ট সিমটমটা কি, মানে যেটা প্রথম অ্যালার্মিং সাইন যে সামথিং ইজ কামিং? এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কারো ক্ষেত্রে হলো পা ফুলে যায়, কারো ক্ষেত্রে হলো বুক ধরফর করে, কেউ হলো অজ্ঞান হলেই পড়ে গেল, আবার কেউ হলো বমি করে দিল, কেউ হলো বমি ভাব লাগে কিন্তু বমি হয় না। এরকম আসলে উইকনেসটা, হ্যাঁ ফ্যাটিক উইকনেস এটা তো থাকেই, পাশাপাশি এগুলো দেখা যায় আর কি। আর সবার আগে আমার মনে হয় যে বডি টেম্পারেচারটা হচ্ছে সবার আগে বেড়ে যায়। বডি টেম্পারেচার তো অবভিয়াসলি বাড়ে, এই কারণে হলো শরীরে রেস্টটা আসে, তারপর একটু ব্লিস্টারও হয়। যদি অনেকক্ষণ রোদে থাকে তাহলে তাদের ব্লিস্টার হয়, ব্লিস্টার ইউজুয়ালি হয় না। কিন্তু অনেক সময় বাসায় থাকলেও বয়স্ক লোকরা তো খারাপ লাগছে, এক্ষেত্রে হলো আমি বললাম যেটা আগে বলেছি যে শাওয়ারটা যেন একটু নেই। কোমরবিড পেশেন্টকে হয়তো শাওয়ার করানোটা অনেক কঠিন, সেক্ষেত্রে আমরা হচ্ছে বেড রিডেন যারা থাকে, হ্যাঁ বেড রিডেন যারা থাকে তাদেরকে আমরা একটু স্পঞ্জ করে দিতে পারি। ওনারা বাসায় আছেন হয়তো বা শুধু ফ্যানের নিচে আছেন, এত গরম আসলে শুধু ফ্যানের নিচেও আসলে দেখা যায় কি অনেক সোয়েটিং হচ্ছে পেশেন্টের, সেক্ষেত্রে তাদেরকে একটু স্পঞ্জ করে দিতে পারে, গা হাত মুছে দিতে পারে। মানে এয়ার কুলারের নিচে থাকাটা কি স্বাস্থ্যসম্মত কিনা? না, আসলে কন্টিনিউয়াস থাকাটা স্বাস্থ্যসম্মত না, কারণ যখন এয়ার কুলার থেকে বের হবে হঠাৎ যে গরমটা লাগে সেটাও শরীরের জন্য ক্ষতি আসলে। আর তবে বাংলাদেশে দেখা যায় যে হিট স্ট্রোক হলে বা অন্যান্য যে ডিজিজগুলো, হিট সিনকোপ হলেও তখন আসলে হসপিটালে নেয়ার যে প্রয়োজনীয়তা, এটা বুঝতেও মনে হয় সময় লাগে অনেকের। সেটাই, মানে এটা আমার মতে হলো 30 মিনিট দেখবে, 30 মিনিট পর যদি পেশেন্টের কোনো ইমপ্রুভ না হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনাকে হসপিটাল নিয়ে যেতেই হবে। যদি হসপিটালে না নিয়ে আসা হয় তখন কি হবে? তো আসলে হিট স্ট্রোক যেটা হয় সেটা শুধু ব্রেন না, তখন সেটা আদার্স মাল্টি সিস্টেম ডিসঅর্ডার তৈরি হবে আর কি। অন্য মানে হার্টে যাবে, হার্টেরও তখন সমস্যা হবে, হার্ট পাম্প করতে পারবে না, হার্ট ফেলিওর হবে, কিডনি পাম্প করতে হবে, কিডনি ফেলিওর হবে, লিভার ফেলিওর হবে। এই সময় তো দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু আবার বাড়তিও করে ফেলি। লাইক অনেকে দেখতে পাচ্ছি আমি যে হিট রিলেটেড ম্যানেজমেন্টের জন্য কেউ হয়তো সারাটাক্ষণ এসির নিচে থাকছে বা মানে রান্নাও পারলে করতে চাচ্ছে যে এসির নিচে বসে, সেটা তার সম্ভব হয়ে ওঠে না সব সময়। তারপরও খাওয়ার ব্যাপারেও অনেক সময় দেখা যাচ্ছে এই সময় মানুষ বুঝতে পারে না যে কোন জিনিসটা খাওয়া উচিত বা কোন জিনিসটা খাওয়া উচিত না। পানি বা পানি রিলেটেড খাদ্য বাদে আর কি খাওয়া এই সময়টায় জরুরি? এই সময় খেতে হবে সহজ পাচ্য খাবারগুলো, শাক সবজি, পেঁপে, লাউ, এই টাইপের খাবার। মানে গুরু পাক যেটা বলে, লাইক হলো গরুর মাংস, খাসির মাংস, এগুলো একটু অ্যাভয়েড করতে পারলে ভালো। তারপর হলো একটু অয়েলি ফুড বা তেল জাতীয় যে খাবারগুলো, রিচ ফুড, এবং হলো মানে মরিচ জাতীয় অনেক ঝাল, এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করলে ভালো। কারণ এগুলো করে কি মানে অ্যাসিডিটি বাড়ায়, প্লাস হলো মানে হিটের মধ্যে এইসব চা, কফি, ক্যাফেন জাতীয় খাবার, এবং যাদের অ্যালকোহলের অভ্যাস তারা যেন এটা অ্যাভয়েড করে একটু হিটের সময়টা, এটাও আমি বলবো। কারণ এগুলো হলো এই হিটের যে ইলনেসগুলো, এগুলো আরও বেশি অ্যাগ্রাভেট করে, মানে আরও বেশি বাড়িয়ে দেয় আর কি। তবে আমার মনে হয় যে অনেক বেশি শাকসবজি এবং ফ্রুটস খাওয়া উচিত, স্পেশালি সাইট্রাস ফুডগুলো বেশি বেশি করে খাওয়া উচিত। মানে ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আমরা ইউজুয়ালি অনেক, কিন্তু আমাদের দেশীয় ফল যেগুলো আছে এই মুহূর্তে সেটা খেলেও হয়ে যায়। সেটাই, আর কিছু সময় আসলে লেবু পানিও খাওয়া যায়। কারণ কি দেখা যায়, তবে আমি একটা জিনিস বলবো, রাস্তাঘাটে যে লেবু পানিটা আছে বা আখের রস পাওয়া যায় সেটার জন্য একটু অ্যাভয়েড করে, কারণ ওটা আসলে হাইজেনিক মেনটেন হয় না। ওখান থেকে দেখা যাবে কি আমি ভালো করতে গিয়ে আমার উল্টা ডায়রিয়া হয়ে গেল, তখন ওটা নিয়ে এই গরমের মধ্যে ডায়রিয়া হলে পেশেন্টকে বাঁচানো আসলেই মুশকিল। তবে গরম হোক আর শীতকাল হোক, আমরা রোদে গেলেই সবাইকে বলি যে সানব্লক ইউজ করার জন্য। তবে এরকম প্রচণ্ড গরমে সানব্লকটা আসলে কীরকম করে ইউজ করা উচিত, আদৌ
ইউজ করা উচিত কিনা আমি সেটা সম্পর্কেও জানবো একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, আবার দিচ্ছি একটা ছোট্ট বিরতি। স্বাস্থ্য পরামর্শ আপনারা দেখছিলেন বিজয় টেলিভিশনে। ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকবেন। Once again, welcome back. This is me, Dr. Sravana Tauhida. You are watching in Bijoy Television এবং আজকে স্বাস্থ্য পরামর্শে আমার সাথে রয়েছেন ডক্টর নাসরিন আক্তার। সুমি, কথা বলছিলাম হিট রিলেটেড ইলনেস নিয়ে। ব্রেকে যাওয়ার আগে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা গরম হোক আর শীতকাল হোক, আমরা সবসময় বাইরে বের হলেই কিন্তু, আমি তো অবশ্যই সবসময় হচ্ছে সানব্লক ইউজ করি, সানস্ক্রিন। তো এই প্রচণ্ড গরমে সানব্লক ইউজটা কীরকম করে করা উচিত? এটা আসলে মানে নিয়ম হলো 2 আঙ্গুল ভর্তি করে আসলে নেওয়া, নিয়ে পুরোটাই অ্যাপ্লাই করার পর এটা দেখা যায় 2-3 ঘন্টা পর আসলে এটা কোনো কার্যক্ষমতা থাকে না, এরপর আবার রিঅ্যাপ্লাই করা। এটা হলে হয় কি, আমাদের যে সান ট্যান হয়ে যায় বা সান র্যাশ হয়, এই র্যাশটা, এছাড়া হলো আমাকে কোন রোদটা আমাকে ভিটামিন ডি দিচ্ছে আর কোন রোদটা আমাকে শরীরে ক্যান্সার দিচ্ছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, তো আমি ভিটামিন ডি খেতে গিয়ে ক্যান্সার খেয়ে ফেলছি কিনা এটা তো আমার বুঝতে হবে, ঠিক তো? তো এই কারণে হলো আমি বলবো অন্তত পক্ষে এই যে হিট র্যাশও অ্যাভয়েড করার জন্য, প্লাস হলো অতিরিক্ত ইউভি রেড, মানে ট্যান তো আছেই, প্লাস হলো ইউভি রেট আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে। এই ক্যান্সারটা যাতে প্রিভেন্ট করে তার জন্য আসলে খুবই দরকার। আমরা ভাবি কি সুন্দরের জন্য সানস্ক্রিন, আসলে তা না। আমার শরীরে স্কিনে যে ক্যান্সার তৈরি হয় মেলানোমা, সেই ক্যান্সার প্রতিরোধের জন্য আমার সানস্ক্রিন ইউজ করা উচিত। এটা কিন্তু হলো মানে ট্রিটমেন্ট বেসিসে বললাম, এটা আমি সৌন্দর্যের জন্য বলি না, ট্রিটমেন্ট বেসিসে, এবং হলো স্কিনে যেহেতু গরম থেকে র্যাশ হতে না পারে তার জন্য কিন্তু আমার সানস্ক্রিন ইউজ করা উচিত। এবং এটা অবশ্যই আমরা যেহেতু অনেক গরম প্রধান দেশ, অবশ্যই 50 SPF হওয়া উচিত। বাহ, 50 SPF হলে তাহলে হলো একটু কার্যক্ষমতা বাড়ে, এবং এটা 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করা উচিত। ট্রু। তবে আপনি রেলিভেন্ট একটা প্রশ্ন আমি জানতে চাই যে ভিটামিন ডি এর জন্য কোন সময়টা রোদটা আসলে পোহানো উচিত বা বাইরে যাওয়া উচিত? আসলে আমরা যেটা বলি সকাল 9টা-10টার পর থেকে 12টার মধ্যে যে রোদটা, সেটা কিন্তু 10 মিনিটের বেশি না। এটা এমন না যে সারাক্ষণ রোদে বসে থাকতে হবে, এটা 10 মিনিট থাকলেই হয়। এক্স্যাক্টলি। তবে হিট রিলেটেড অনেক ধরনের প্রবলেমের মধ্যে আমি দেখি যে অনেকের মানে বাইরে হয়তো অনেক বেশি টেম্পারেচার না, কিন্তু সে ঘামছে বা গরম ফিল হচ্ছে, তার মানে মোটামুটি একটা টেম্পারেচার রয়েছে, কিন্তু স্কিন তার র্যাশ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, বা বাংলায় আমরা দেখি যে ফুসকুড়ি বলে অনেক ধরনের, এটা তো র্যাশেরই মনে হয় একটা টার্ম, রাইট? সো এই সময়ে স্কিনের জন্য আলাদা করে কোনো কিছু করা উচিত কিনা? আসলে যেটা করা উচিত সেটা হলো, এটা হলো মানে আসলে বাইরে ঠিকই মনে হচ্ছে নর্মাল, কিন্তু তার শরীরে হয়তো বা টেম্পারেচারটা বেশি হচ্ছে, এবং সেটা এক একজনের শরীরের কার্যক্ষমতা আসলে এক এক রকম। সেক্ষেত্রে উনি ওখানে ঠান্ডা পানি ইউজ করতে পারে, এই যে যেখানে ফুসকুড়ি হচ্ছে সেখানে ঠান্ডা পানি দিতে পারে। আচ্ছা, এখন যদি আমি ওভারঅল সামারিতে চলে আসি যে এখন যে অবস্থায় আমরা রয়েছি, আমাদের এই সাথে আসলে কমব্যাট করেই চলতে হবে। তো ওভারঅল আমি সবার জন্যই এই সময়টায় যে করণীয়গুলো অবশ্যই করা উচিত, আমার মাস্ট টু ডু, সেই জিনিসগুলো জানতে চাই আরো একবার। আসলে আমি অনেকবার বলেছি পানি খাওয়ার কথা, পানি পান করার কথা, কিন্তু আমি যতবারই বলি না, কারণ আমি জানি 2 লিটার কেউই পানি খায় না। হ্যাঁ, পানি খায় না, ওয়াশরুমে যাওয়ার ভয়েও কিন্তু পানি খায় না, আমি দেখেছি এরকম। সেটাই, সেজন্য আমি বারবার বলছি যে পানি খাবেন, পানি খাবেন, পানি খাবেন। এটা আসলে এর উপর আসলে কিছুই নেই। যদি আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি যদি একটু বেশি পানি খেয়ে হলেও আমি হসপিটাল যাওয়া থেকে এবং শরীরে অসুস্থতাটা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমি বলবো বেশি বেশি পানি খাবেন। পাশাপাশি হলো ডাবের পানি, ওরসালাইন, এগুলোও খাবেন। গরমে আসলে ঢিলেঢালা পোশাক পরে বাইরে যাওয়া উচিত, ঢিলেঢালা এবং সুতি পোশাক, একটু হলো হোয়াইট কালার, যেগুলো হলো লাইটটাকে রিফ্লেক্ট করবে, ওই ধরনের পোশাক পরলে হয় কি গরমটা একটু কম লাগে, শরীরে গরমটা অ্যাবজর্ব কম হয়, হিটটা কম অ্যাবজর্ব হয়। হোয়াইট কিছু বলে, হোয়াইটটা হলো রিফ্লেক্ট করে, রোদের আলো যেটা পড়ছে সেটা উল্টো রিফ্লেক্ট করছে, যার কারণে হলো গরমটা একটু কম লাগবে। এই ধরনের কালারটাও অনেক একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, তাও বটে। আসলে এই সময় কি করণীয় সেটাও তো আমরা অনেক সময় জানি না। সেটা দেখা যায় কালো একটা কাপড় পরে বসে আছি, যে কালোটা কিন্তু সূর্যের আলো অনেক বেশি অ্যাবজর্ব করে, তো গরমটা অনেক বেশি লাগবে। এই কারণে হলো একটু লাইট কালার, একটু সাদা, হালকা হলুদ, হালকা গোলাপি, এই ধরনের কাপড় পরলে হয় কি লাইটটা রিফ্লেক্ট হয়, যার কারণে শরীরে অ্যাবজর্পশনটা কম হয়। এখন ডাব খেতে হবে, বা সেই ডাবটা খেতে খেতে হাইপার ক্যালেমিয়া বানিয়ে ফেলছে, মানে পটাশিয়ামটার লেভেল এমন পরিমাণে চলে গেছে, বা অনেকে দেখা যাচ্ছে যে পানি খেতে হবে, লেবু খেতে 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 কিডনিতে স্টোন নিয়ে আসলো। বা এখন ম্যাঙ্গো সিজন,
অনেক বেশি আম খাচ্ছে, মানে কোনো কিছুই যে বেশি বেশি খাওয়া উচিত না, সেই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। সেটা হলো ডাব দিনে একটা খেতে পারে, তারপর যাদের হলো কিডনি রোগী তাদের ক্ষেত্রে হলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তারা নর্মাল পানি খাবে, কারণ তাদের জন্য ওট স্যালাইনটাও ঠিক না, আবার ডাবের পানিও ঠিক না, কারণ ডাবের পানি পটাশিয়াম বাড়বে, ওট স্যালাইন সোডিয়াম বাড়বে, প্রেশার বাড়বে, এটাও ক্ষতি। তো এটা আমি যেটা বলছি সাধারণ নর্মাল যারা পিপল যাদের কোনো সমস্যা নাই তাদের জন্য, কিন্তু যাদের অন্য কোনো সমস্যা আছে, ডায়াবেটিস, প্রেশার বা প্রেগনেন্ট বা ছোটো বাচ্চা, তাদের ক্ষেত্রে হলো একটু অন্যরকম, মানে এদের জন্য আসলে পানিটাই বেটার আর কি। আর যারা হচ্ছে যে এখন লিচু আম চলে এসেছে, বা আমি আর তালের শ্বাসের কথাও বলতে পারি, অনেকে কিন্তু প্রচুর পরিমাণে খায় এই সময়। মানে খেতে থাকলে আমরা বাঙালিরা অবশ্যই খাদ্য ভোজন রসিক সবই বলা যায় আমাদেরকে, তারপরেও হচ্ছে আমরা একটু মনে হয় খাওয়ার জায়গাটা একটু কেয়ারফুল থাকা উচিত। সেটাই, আসলে কোনোটাই বেশি খাওয়া ঠিক না, প্রত্যেকটা মানে আসলে লিমিটেশনের মধ্যে খেতে হবে আর কি। লাইক আম একটা খেলো, কাঁঠাল খেতে চাইলে 2-3 কোয়া খেলো, আমি তো খেতে মানা করছি। গরমে দেখা যায় কাঁঠাল খেলেও কিন্তু বডিতে হিটটা বেশি তৈরি হয়। সেটাই। আর হলো অনেকে ডায়াবেটিস আছে, তাদের জন্য কাঁঠাল বেশি খাওয়াও ঠিক না। তো সেই ক্ষেত্রে হলো কি, মানে সব কিছু পরিমাণ মতো খাবে, পানিটা বেশি খাক সেটা সমস্যা নেই, কিন্তু আদার্সগুলো একটু পরিমাণ মতো খাবে। আম একটা খাবে, কাঁঠাল 2-3 কোয়া খাবে, আঙ্গুর 3-4টা খেতে পারে, এরকম আর কি ব্যাপারটা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানলাম এবং দর্শকদেরকেও আমি জানানোর চেষ্টা করেছি। হয়তো আমরা কথাগুলো জানি, কিন্তু একটু আসলে মগজের ভিতরে ঢুকিয়ে দেয়া বা মনের ভিতরে গেঁথে দেয়া, সেই জন্যই বারবার করে বলা, একটু সচেতনতা তৈরি করা। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম ইম্পর্টেন্ট একটা সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য পরামর্শ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রচণ্ড গরমে আসলে যেহেতু আমাদের বাংলাদেশে আমরা থাকছি এবং এরকম গরমের সাথে ডিল করেই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। তাই এই সময়টা আসলে কী কী করণীয় সেটা যদি জেনে রাখা যায়, একটু সচেতন হওয়া যায়, তাহলে মনে হয় নিজেও ভালো থাকা যায়, চারপাশের মানুষগুলোকেও ভালো রাখা যায়। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, এবং আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা চলে আসবো স্বাস্থ্য পরামর্শ নিয়ে বিজয় টেলিভিশনে। আল্লাহ হাফিজ।